হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা চ্যাপ্টার, সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আলোচনা প্রসঙ্গে তোমাদের কিছু কিছু শর্ট নোট আগে জানতে হবে। জানার পর তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টির উপর আমি অঙ্কের উপর আলোচনা করব। তা প্রথমে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যে আমরা আলোচনা করব, সেই আলোচনা প্রসঙ্গে প্রথমে আমাদের জানতে হবে সেইগুলো দেখো বোর্ডে একটু নোট করেছি। সেইগুলো হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তার ট্যাক্সেবিলিটি, কখন সে ট্যাক্সেবল হবে। আচ্ছা, আমরা যে কোনো একটা এসএসসি, আমরা দেখবে ইনকাম ট্যাক্সের আগে আলোচনায় আমরা এসএসসি সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এসএসসি বলতে একজন সেই রকম ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি ভারত সরকারের ইনকাম ট্যাক্স আইন অনুসারে বা ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে যে ট্যাক্স দিতে বাধ্য, সরকারকে ট্যাক্স দিতে বাধ্য বা ট্যাক্স রিটার্ন ফাইল করতে বাধ্য, সেই হচ্ছে এসএসসি। এবার এসএসসি সে একজন ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো কর্পোরেট বডি হতে পারে, কোনো একটা লোকাল অথরিটি হতে পারে, সে যে কেউ হতে পারে, সে পার্সনগুলো আলোচনা করেছি। এখানে আমাদের একজন এসএসসি কখন ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে পড়বে, এবার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যে আসবে সেটা কখন ট্যাক্সেবল হবে, সেটা সেকশন 22-তে আলোচনা করা হয়েছে। যে কোনো ব্যক্তি তার কোনো একটা বাড়ি এবং যে বাড়িটা সংলগ্ন কোনো জমি এবং জমি সংলগ্ন বাড়ি, তার থেকে যদি কোনো ব্যক্তি ইনকাম করে, তাহলে সেই ইনকামটা সেই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই হেডসে দেখিয়ে সরকারকে ট্যাক্স দিতে বাধ্য। এইবারে তুমি বলবে যে বাড়ি কিরকম বাড়ি, তাহলে বাড়ির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বসবাসের যোগ্য এরকম বাড়ি। তাহলে বসবাসের যোগ্য এরকম বাড়ি বা তৎসংলগ্ন কোনো জমি, সেই জমি থেকে বা তৎসংলগ্ন বাড়ি থেকে যে ইনকাম হয়, সেই ইনকামটা আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই হেডসে নিয়ে আসি। আমাদের ইনকাম ট্যাক্সের যে হেডসগুলো আছে, আগে আলোচনা করেছি আমরা যে ইনকাম ট্যাক্সের যে হেডসগুলো আছে, সেই হেডসের মধ্যে ট্যাক্সেবল ইনকামের আমরা 5টা হেডস পাই। 5টা হেডসের মধ্যে 1 নম্বর হেডস পড়ে ইনকাম ফ্রম স্যালারি, 2 নম্বর হেডস হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, 3 নম্বর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, 4 নম্বর ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, 5 নম্বর এই 4টেতে যারা পড়ে না তাদেরকে ফেলা হয় যেখানে, সেটার নাম হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টা হচ্ছে ট্যাক্সেবল হেডস। আর নন ট্যাক্সেবল হেডস অনেক আছে, যেগুলোর উপর ট্যাক্স দিতে হয় না। এই 5টা হেডসের যে আমরা আলোচনা করব, তার একটা হেডসের নাম হচ্ছে, তার মধ্যেই একটা হেডসের নাম হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যখন আলোচনা করব, সেই আলোচনা প্রসঙ্গে প্রথমে আমাদের জানতে হবে যে হাউস প্রপার্টি কোনগুলো। তাহলে হাউস প্রপার্টি বলছি যে সমস্ত প্রপার্টি বা সেই প্রপার্টি সংলগ্ন জমি, সেইখান থেকে আমরা যদি কোনো ইনকাম করি, বসবাসের যোগ্য প্রপার্টি কিন্তু, সেরকম প্রপার্টি থেকে আমরা যদি কোনো ইনকাম করি, তাহলে সেই ইনকামটা আমাদের যে হেডসে পড়ে, সেই হেডসটার নাম হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এবার এই আলোচনা প্রসঙ্গে এখানে বলেছি বেসিস। এর বেসিস কি হবে, কি বেসিসে আমরা এই ইনকামগুলোকে ট্যাক্সেবল বলবো বা কখন ট্যাক্সেবল বলবো না। তাহলে এর বেসিস কি? নর্মালি এর ইনকাম বের করার সময় আমরা যার উপর বেস করে আমরা ইনকামটা বের করি, তার নাম হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালুর উপর বেস করে কিন্তু আমরা কোনো একটা হাউস প্রপার্টির ইনকামটা ট্যাক্সেবল কি ট্যাক্সেবল না সেটা বের করি। তাহলে এর বেসিসটা কিন্তু হচ্ছে কার উপর বেস করে করতে হবে? অ্যানুয়াল ভ্যালুর উপর। অ্যানুয়াল ভ্যালুর উপর বেস করে করতে হয়। এবার সেটা আমরা আরো ডিটেলসে যখন অঙ্ক করাবো আলোচনা করব। তারপরে হচ্ছে কন্ডিশন। এর কন্ডিশন যে কি শর্তে আমরা একটা ধরো প্রপার্টি, যেই প্রপার্টিটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করব এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডারে। তাহলে যে কোনো একটা প্রপার্টিকে আমরা কখন কি শর্তে আমরা সেই প্রপার্টিটাকে হাউস প্রপার্টির ইনকাম হিসাবে ধরবো বা সেই প্রপার্টির ইনকামটাকে হাউস প্রপার্টির ইনকাম হিসাবে দেখাবো। আমরা দেখো যে কোনো বাড়ি বা সেই বাড়ি সংলগ্ন জমি যখন আমরা হাউস প্রপার্টি হিসাবে দেখাবো, তখন কিছু কিছু শর্ত তাকে মানতে হয়। যেরকম 1 নম্বর হচ্ছে যে বাড়িটা উপর আমরা ক্যালকুলেশন করব, সেই বাড়িটার কিন্তু ওনার হতে হবে কাকে? এসএসসি কে ওনার হতে হবে, অর্থাৎ সেই নির্ধারীকে ওনার হতে হবে, বাড়ির মালিক হতে হবে।
হ্যাঁ, তবে তার সেই বাড়ির উপর তার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডারে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে এসএসসি কে ওই বাড়িটার মালিক হতে হবে এবং ওই বাড়িটি বসবাসের বাড়ি হতে হবে। সেটা কিন্তু কোনো বিজনেস পারপাসে যদি ব্যবহার করি, কোনো লোকাল অথরিটির যদি কোনো বাড়ি হয়, সেটা কোনো হসপিটাল হয়, সেটা কোনো স্কুল হয়, সেটা যে কোনো রকম সোসাইটি, যে সমস্ত বলতে পারো সমস্ত কোঅপারেটিভ সোসাইটি আছে, বিভিন্ন রকম লোকাল অথরিটির বিভিন্ন বিল্ডিং আছে, হসপিটাল বিল্ডিং আছে, স্কুল বিল্ডিং আছে, কলেজ বিল্ডিং আছে, বিশ্ববিদ্যালয় আছে, এই সমস্ত বিল্ডিংগুলো কিন্তু বসবাসের উপযোগী নয়, এগুলোকে কিন্তু বসবাসের বাড়ি বলা হয় না। তাহলে এই বাড়িগুলোর উপর কিন্তু ইনকামকে আমরা কখনোই ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ফেলি না। ক্লিয়ার? তাহলে যে বাড়িগুলো আমরা বসবাসের জন্য ব্যবহার করি সেই বাড়িগুলোকেই আমরা একমাত্র এখানে ইনকাম ট্যাক্সের আওতায় আমরা ফেলবো। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে বাড়িটার মালিক কাকে হতে হবে? ওনারকে। অবশ্যই ওনার কে হবে? এসএসসি ওনার হতে হবে। আর তার সাথে সাথে বাড়িটা কিন্তু বসবাসের উপযুক্ত বাড়ি হতে হবে। সেটা কিন্তু অন্য কাজে ব্যবহার করলে সেই বাড়ির উপর কখনোই আমরা বলবো না, সেই বাড়ির উপর যে ইনকাম হয় সেটা কিন্তু ইনকাম ট্যাক্সের হেডস, যে হেডস হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেই হেডসে কিন্তু তার ইনকামটা আসবে না। আমরা যদি কোনো বাড়িকে ব্যবসার কাজে ব্যবহার করি তাহলেও কিন্তু সে বাড়িটা আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আনবো না। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আনবো সেই সমস্ত বাড়িগুলোকে যেই বাড়িগুলো কিন্তু আমরা বসবাসের জন্য ব্যবহার করছি এবং যে বাড়িটার ওনার হচ্ছে এসএসসি, এবং যে বাড়িটা আমরা যে কারণগুলো বললাম ওই সমস্ত কারণে ব্যবহার করছি না, ব্যবসার কাজে ব্যবহার করছি না, কোনো সোসাইটি বা কোনো লোকাল অথরিটি তাদের কাজে ব্যবহার, অফিসের কাজে ব্যবহার করছে না, বা কোনো স্কুল কলেজ হসপিটাল এই সমস্ত দাতব্য প্রতিষ্ঠান এই সমস্ত কাজেও তো অনেক বিল্ডিং ব্যবহার হয়, তাহলে সেই বিল্ডিংগুলোকেও কিন্তু হাউস প্রপার্টিতে আনছি না। তাহলে মনে থাকবে, তাহলে কন্ডিশন হচ্ছে এইগুলো। এবার টাইপস অফ হাউস। এবার ধরো আমরা বসবাসের বাড়ি তো বললাম, আর বসবাসের বাড়িকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করব। আমরা হাউসকে সাধারণত দুটো টাইপসে ভাগ করি। একটা বাড়িকে বলা হয় সেলফ অকুপাইড হাউস, মানে নিজ বসবাসের বাড়ি, আর একটা বাড়িকে বলা হয় লেট আউট হাউস, যেটা নিজে বসবাস করতে পারতাম কিন্তু আমরা কি করেছি, তাকে ভাড়া দিয়ে দিয়েছি, অন্য কাউকে বসবাসের জন্য ভাড়া দিয়েছি। এবার ভাড়া দেওয়া বাড়িকে বলা হয় লেট আউট হাউস। তাহলে এই টাইপস অফ হাউস হচ্ছে দু রকম, একটা হচ্ছে সেলফ অকুপাইড হাউস আর একটা হচ্ছে লেট আউট হাউস। তাহলে যে বাড়িগুলো আমরা নিজে বসবাস করি সেই বাড়িগুলোকে বলা হয় সেলফ অকুপাইড হাউস, আর যে বাড়িগুলো আমরা ভাড়া দিয়ে দিই সেই বাড়িগুলোকে বলি লেট আউট হাউস। কিন্তু এখানে মনে রাখতে হবে, একটা বাড়ি যখন আমরা ভাড়া দিলাম সেটা কিন্তু বসবাসের উপযুক্ত বাড়ি, আমি ভাড়া দিয়ে দিয়েছি কাউকে। ভাড়া দেওয়ার পর যে ভাড়া নিল সেই টেনেন্ট, সে কিন্তু তার ব্যবসার কাজে যদি ব্যবহার করে বাড়িটাকে, তাহলে কিন্তু আমরা বলবো না যে বাড়িটা ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে তাহলে এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে পড়বে না, তখন কিন্তু না। আমাদের কিন্তু সেটা বসবাসেরই বাড়ি, আমরা টেনেন্টকে ভাড়া দিয়েছি, টেনেন্টকে ভাড়া দেওয়ার পর টেনেন্ট যদি সেটা নিয়ে কি করবে না করবে আমরা কিন্তু দেখতে যাব না, তখন কিন্তু সেটা লেট আউট হাউস। আমি ওনার, আমি সেটা বসবাসের বাড়ি হিসাবেই আমি সেটাকে তৈরি করেছি বা বানিয়েছি, তারপরে সেই বাড়িটা নিয়ে টেনেন্ট কি করেছে সেটা টেনেন্টের ব্যাপার, তাহলে সেটা কিন্তু দেখা হবে না। হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু বাড়িটাকে হাউস প্রপার্টি হেডসের মধ্যেই আনা হবে। তাহলে ক্লিয়ার? বাড়ি হচ্ছে দু রকম, একটা সেলফ অকুপাইড বাড়ি আর একটা হচ্ছে লেট আউট বাড়ি। এবার কিছু কিছু বাড়ি আছে যেইগুলোকে কি বলা হয় জানো, ডিম টু লেট আউট হাউস, মানে যেগুলোকে ধরে নেওয়া হয় এগুলো ভাড়া দেওয়া বাড়ির মতোই। যেমন ধরো আমাদের ইনকাম ট্যাক্স আইনে বলা হয়েছে যেখানে দেখবে অনেক পার্সন আছে যারা হয়তো বড় বড় ব্যবসা করে, যারা হয়তো বিভিন্ন শহরে যাদের বিভিন্ন সময় গিয়ে থাকতে হয়, তারা কি করেছে একসঙ্গে 8টা 10টা শহরে 8টা 10টা বাড়ি করে রেখেছে, যেখানে গিয়ে তার ব্যবসার কাজের জন্যই সেখানে গিয়ে থাকছে, সেখানে গিয়ে বসবাস করছে, বসবাস করে আবার কাজ মিটে গেলে অন্য শহরে গিয়ে অন্য শহরের বাড়িটায় থাকছে। তো এইরকম বাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা বাড়ি দেখা যাচ্ছে ব্যবসার কাজে ব্যবহার করছে না, বসবাসের কাজেই ব্যবহার করছে, অথচ 8টা 10টা শহরে 8টা 10টা যদি বাড়ি রেখে দেয় তাহলে প্রত্যেকটাকে কি সেলফ অকুপাইড বলবো? তাহলে এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা হয়েছে যে একজন পার্সন দুটো বাড়ি সে নিজে বসবাসের জন্য ব্যবহার করতে পারবে, আর দুইয়ের বেশি বাড়ি যদি নিজে বসবাসের জন্য ব্যবহার করে তাহলে সেই বাড়িগুলোকেও ধরে নেওয়া হবে লেট আউট হাউস। ক্লিয়ার? তাহলে সেই বাড়িগুলোকে বলা হয়, সেগুলো কিন্তু সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড হওয়ার সত্ত্বেও যেহেতু দুইয়ের বেশি বাড়ি তুমি তোমার নিজের বসবাসের জন্য রাখতে পারো না ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী, তাহলে সেই বাড়িগুলোকেও আমরা ধরে নিই ওগুলো ডিম টু লেট আউট হাউস, মানে ওগুলো লেট আউট হাউস হিসাবে ধরা হয়, কিন্তু অ্যাকচুয়াল তো লেট আউট নয়,
সেই জন্য ওগুলোকে ধরা হয় ডিম টু লেট আউট হাউস। ক্লিয়ার? তাহলে একজন অ্যাসেসি সে কিন্তু একটা ইয়ারে দুটো বাড়ি নিজে বসবাসের জন্য ব্যবহার করতে পারবে, বাকি বাড়িগুলোও যদি নিজে বসবাস করে সেগুলোকে কিন্তু আমরা ডিম টু লেট আউট হিসাবে ট্রিটমেন্ট করে তাকে লেট আউট হাউসের আওতায় ফেলে দেব। এবার তুমি বলবে যে আমরা 10টা বাড়ি আছে আমার, আমি তাহলে কোন বাড়িগুলোকে নিজ বসবাসের বাড়ি হিসাবে দেখাবো, মানে সেলফ অকুপাইড বাড়ি দেখাবো, কোনগুলোকে লেট আউট দেখাবো? এক্ষেত্রে বলা হয়েছে এসএসসিকে ইনকাম ট্যাক্স ফুল তাকে একটা স্বাধীনতা দিয়েছে, যে এসএসসি যে দুটো বাড়িকে মনে করবে যে আমরা এই দুটো বাড়িকে দেখাবো নিজের সেলফ অকুপাইড বাড়ি, বাকিগুলোকে লেট আউট দেখাবো, সেইখানে তার পুরো স্বাধীনতা আছে। সেই জন্য আমরা এসএসসির ফেভার দিয়ে যদি ভাবি তাহলে আমরা কি করব, যেই বাড়িগুলোর মিউনিসিপ্যাল ভ্যালু বেশি সেইগুলোকে দেখাবো সেলফ অকুপাইড, আর যেই বাড়িগুলোর মিউনিসিপ্যাল ভ্যালু কম সেইগুলোকে দেখাবো লেট আউট। তাতে সুবিধা হবে কি, তাতে আমাদের ট্যাক্সের রেটটা অনেক কম হবে। ঠিক আছে, আমরা তাহলে সেখানে বেঁচে যাব। তা সেই জন্য আমরা যে দুটো বাড়ির মিউনিসিপ্যাল ভ্যালু হাইস্ট থাকবে, বেশি থাকবে, সেই দুটো বাড়িকে দেখাবো সেলফ অকুপাইড, কারণ সেলফ অকুপাইড বাড়ির অ্যানুয়াল ভ্যালু সবসময় ধরা হয় নীল, তাহলে সেখানে সুবিধা পেয়ে যাব। আর অন্য বাড়িগুলোকে আমরা লেট আউট ধরবো। ক্লিয়ার? তাহলে এটাও ক্লিয়ার হলো। তাহলে এই আলোচনাটা হয়ে গেল। তাহলে হাউসের ট্যাক্সেবিলিটি বলেছি, বেসিস বলেছি, কন্ডিশন বললাম, টাইপস অফ হাউস বললাম। এবার ওনার, ওনার কে? বাড়ির মালিক কে? দেখো একটা প্রপার্টি বা তৎসংলগ্ন জমি, সেই জমির আইনত মালিক যে, তাকেই বলবো ওনার। যার নামে সেই জমিটা আছে এবং বাড়িটা আছে সেই হচ্ছে ওনার। কিন্তু এখানে আলোচনা প্রসঙ্গে ওনার প্রসঙ্গে কিছু কিছু ইনকাম ট্যাক্সের একটা কিছু সেখানে আরো মানে ওনার হিসাবে আরো কিছু কিছু ব্যক্তিকে ওনারের মধ্যে যুক্ত করেছেন, যেগুলো হচ্ছে যে আমরা যেইগুলো হচ্ছে পারফেক্ট ওনার, যারা হচ্ছে সরাসরি বলতে পারো কোনো একটা বাড়ির যে ডিড আছে বা যে উইল আছে, সেই উইল অনুযায়ী যে মালিক সে তো একেবারে সম্পূর্ণরূপে ওনার, সে পুরো রূপে ওনার, তাহলে তাকে ফুললি ওনার বলবো। সে হচ্ছে ওই বাড়ির যদি ইনকাম কিছু করে, ওই বাড়িটা যদি নিজে বসবাস করে বা কোনো ভাড়া দিয়ে দেয়, তাহলে সেখান থেকে যে ইনকাম হবে সেই ইনকামটা সে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে দেখাবে। এটা তো ক্লিয়ার? তাহলে সে হচ্ছে ওনার। ওনার কি হিসাবে? সে অ্যাজ পার মালিকানা সত্ত্ব অনুযায়ী, মানে ভারতীয় যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী যে বাড়ি এবং জমি তার মালিক হচ্ছে সে, ডিডে যেটা আছে, তাহলে সেখানে সেই অনুযায়ী সে ওনার, তাহলে পারফেক্ট ওনার। কিন্তু কিছু ওনারকে বলা হয় ডিমড ওনার আন্ডার সেকশন 27, যেগুলো হচ্ছে ডিমড ওনার, মানে ধরে নেওয়া হয় বা বিবেচিত মালিক, যাদের বিবেচনা করা হয় মালিকের মতো। সেই মালিকের মতো কারা? আর তারাও ওনার, তাহলে তাদেরও প্রপার্টিটাকে আমরা হাউস প্রপার্টির মধ্যে ফেলবো। তাহলে সেই বিবেচিত মালিক কারা? ডিমড ওনার কারা? ডিমড ওনার হচ্ছে 1 নম্বর ট্রান্সফেরর। ট্রান্সফেরর হচ্ছে কোনো একটা বাড়ির ধরো কর্তা, সে কি করলো, উইদাউট এনি কনসিডারেশন, মানে কোনো প্রতিদান না নিয়ে তার বাড়িটা তার ছেলের নামে লিখে দিল, তার মেয়ের নামে লিখে দিল, বা তার স্পাউস, যদি স্বামী হয় স্ত্রীর নামে লিখে দিচ্ছে, বা স্ত্রী হয় স্বামীর নামে লিখে দিচ্ছে, কোনো কনসিডারেশন নিচ্ছে না। আবার এই শর্তে দিচ্ছে যে সেই বাড়িটা কিন্তু তার নামে করে দেওয়া হলো, তাকে আলাদাভাবে পৃথকভাবে থাকার জন্য দিল, সে পৃথকভাবে থাকতে হবে। আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকবো, হ্যাঁ, আর ছেলের নামে বাড়ি ট্রান্সফার করে দেবো, এরকম করলে কিন্তু হবে না। তাহলে সেখানে বলা হয়েছে একজন ট্রান্সফারার, সে যদি তার ছেলে মেয়ে বা তার স্পাউসকে, সে অ্যাসেসি, একজন অ্যাসেসি, সে যদি তার প্রপার্টিটা ট্রান্সফার করে উইদাউট এনি কনসিডারেশন, তাহলে কিন্তু যে ট্রান্সফার করেছে, মানে বাড়ির যে কর্তা, তাকেই কিন্তু ধরা হবে ওই বাড়িটার ওনার, সেখানে ছেলে মেয়েকে ধরা হবে না। ক্লিয়ার? তাহলে যাকে ট্রান্সফার করেছে বাড়িটা কিন্তু যাকেই ট্রান্সফার করুক, যদি প্রতিদান না নেয়, মানে যদি কোনো কনসিডারেশন না নেয়, টাকা পয়সা না নেয়, যদি বাড়িটা সেল ডিড না করে, তাহলে কিন্তু সেই বাড়ি যে ট্রান্সফার করেছে তার আন্ডারেই সেটা হাউস প্রপার্টি হিসেবে দেখানো হবে, তাকেই ধরা হবে সেই বাড়ির মালিক। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা বললাম যে ট্রান্সফেরর। এরপর হচ্ছে হোল্ডার অফ ইম্পার্টিসিবল এস্টেট, যেখানে যে সমস্ত কিছু সম্পত্তি থাকে
দেখবে তোমাদের বংশ পরম্পরায় তোমরা কিছু সম্পত্তি পাও যেগুলো পার্টিশন এখনো হয়নি, সেরকম ইমপার্টিসেবল আছে, যেগুলো ধরো কোনো একটা তোমার দাদুর সম্পত্তি, সেই দাদুর সম্পত্তি, দাদুর দেখা গেছে 4টে ছেলে, তোমাদের বাবা কাকা জ্যাঠা মিলে 4টে ছেলে আছে, এখনো কিন্তু দাদুর যে সম্পত্তিটা 4টে ছেলে পেয়েছে, সেই 4টে ছেলেতে এখনো তাদের মধ্যে কোনো পার্টিশন হয়নি। তাহলে যদি পার্টিশন না হয় তাহলে তখন কি হবে? তখন কাকে ওনার ধরা হবে? দাদু তো মারা গেছে, তাহলে এখনো পার্টিশনও হয়নি। আবার ডিড তৈরি করে বা উইল তৈরি করে দাদু কাউকে কোনোটা দিয়ে গেছে, সেটা স্পেসিফাই করেনি, তাহলে সেইখানে ধরা হয়েছে যে সেই বাড়িটা সেই সময় যার পজিশনে যে বাড়িটা আছে সেটাকে ধরা হবে তার ওনারশিপে ধরা হবে। ঠিক আছে? তাহলে যেগুলো পার্টিশন হয়নি সেই সমস্ত সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো পৈতৃক সম্পত্তি হয়, তাহলে সেই সম্পত্তির ক্ষেত্রে ওই পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারীরা যে প্রপার্টিটা সেই অবস্থায় এই অ্যাসেসমেন্ট ইয়ারে বা এই প্রিভিয়াস ইয়ারে যে সেই সম্পত্তিটাকে দখল করেছিল তাকেই ধরা হবে ওই প্রপার্টিটার মালিক। তাহলে এটাও ডিমড ওনার, কারণ অ্যাকচুয়াল ওনার তো নয়, তার নামে ডিড নেই, বা তার নামে এখনো আমরা যে খতিয়ান বলি সেই খতিয়ানে এখনো তার নাম আসেনি, তাহলে সেই অবস্থায় সেই প্রপার্টিটার মালিক কিন্তু ধরা হবে, যে দখলে যে রেখেছে তাকেই ধরা হবে ডিমড ওনার হিসাবে, তাকে মালিক হিসাবে ধরা হবে। নেক্সট, মেম্বার অফ কোঅপারেটিভ সোসাইটি। ধরো কোঅপারেটিভ সোসাইটির অনেক সময় কোঅপারেটিভ সোসাইটির কি হয়, তাদের নিজস্ব কোনো বিল্ডিং আছে, দেখা গেল কোনো একটা মেম্বার সে সেই প্রপার্টির একটা অংশ সে কি করছে, নিজে প্রপার্টির ধরো যে বা কোনো কোঅপারেটিভ সোসাইটির যে ম্যানেজিংয়ে আছে বা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যে আছে, সেই ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যে আছে সে দেখা গেল ওই কোনো একটা প্রপার্টি সে নিজে বসবাসের জন্য ব্যবহার করছে, বা ওই প্রপার্টি সে কোনো লেট আউট করেছে। এবার ওইখানে যে কোঅপারেটিভ সোসাইটির যে ওই সময় যার হাতে অথরিটি আছে, যে ওই বাড়িটাকে ইউজ করছে বা যে ওই বাড়িটাকে টেনেন্টকে ভাড়া দিয়েছে, তাহলে তাকেই ধরা হবে ওনার হিসাবে। ক্লিয়ার? কোঅপারেটিভ সোসাইটির আন্ডারে অনেক হাউস বিল্ডিং থাকতে পারে, যেগুলোকে কোঅপারেটিভ সোসাইটি কি করেছে, অন্যজনকে ভাড়া দিয়ে দিয়েছে। তাহলে কোঅপারেটিভ সোসাইটির মেম্বার তো 10-12 জন, তাহলে কাকে ধরা হবে? কে ওই বছর কার হেডসে ওইটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে দেখাবে? তাহলে ওইখানে যার হাতে অথরিটি আছে, যে ভাড়া দিয়েছে, যার হাতে অথরিটি আছে তাকেই ধরা হবে ওই প্রপার্টির ওনার। তাহলে এটাও ডিমড ওনারের মধ্যে পড়ছে। তাহলে ধরে নেওয়া হচ্ছে যে সেই হচ্ছে মালিক, তাহলে সে তার ইনকাম ট্যাক্সের ফাইলে ওটাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে দেখাতে বাধ্য। নেক্সট, পারসন ইন পসেশন অফ প্রপার্টি। ধরো কিছু কিছু প্রপার্টি আছে যার যে পসেশনে আছে, মানে যার যেটা দখলে আছে। দেখা গেল যে একটা হয়তো প্রপার্টি তোমার নিজের নামে নেই, অথচ তুমি দখল করে বসে আছো। তাহলে সেই রকম দখল করে বসে আছো যেই দিনকে তুমি এখনো ওনার হওনি, অথচ ধরো তোমার সঙ্গে একটা সেলসের ডিড তৈরি হয়েছে, কিন্তু সেলসের যে কন্ট্রাক্টটা এখনো কন্ট্রাক্ট কমপ্লিট হয়নি, কন্ট্রাক্টটা ইনকমপ্লিট, কিন্তু কন্ট্রাক্টটা প্রোগ্রেসের মধ্যে আছে। কন্ট্রাক্টটা যখন প্রোগ্রেসের মধ্যে আছে, এখনো কমপ্লিট হয়নি, কিন্তু সেই অবস্থায় তাহলে মালিকটা কাকে বলবো? আমরা ধরো একটা পসেশন বা একটা প্রপার্টি, যে প্রপার্টিটা আমি ধরে নাও কাউকে বিক্রি করব বলে একটা চুক্তি করেছি, একটা অ্যাডভান্স নিয়েছি, অ্যাডভান্স নেওয়ার পর তারপরে দেখা গেল 1 বছর 2 বছর কেটে গেছে, এখনো ফাইনাল ডিড তৈরি হয়নি, বা ওই কন্ট্রাক্টটা এখনো চুক্তিটা পরিসমাপ্তি ঘটেনি। তা সেই চুক্তির যদি পরিসমাপ্তি না ঘটে, তাহলে ওই যে হাউস প্রপার্টিটা, ওটা মালিক কাকে ধরবো? তাহলে দেখা যাবে ওখানে যদি সেলার, যে তার প্রসেশনে যদি হাউসটা থাকে, তাহলে সেলারই হচ্ছে ওটা ডিমড ওনার। তাহলে যে সেলার তার প্রসেশনে থাকলে সেলার ডিমড ওনার, আর যে পারচেজার যদি তার পজিশনে চলে যায় বাড়িটা, তাকে যদি থাকতে দেয়, হ্যাঁ ঠিক আছে তুমি অ্যাডভান্স দিয়ে দিয়েছো, তুমি থাকো ওটা, তাহলে তার পজিশনে যদি থাকে, তাহলে ওনার ধরা হবে কাকে? পারচেজারকে। তাহলে কোনো একটা চুক্তি যদি অসম্পূর্ণ থাকা অবস্থায় কোনো একটা বাড়ি, সেই বাড়িটার চুক্তি অসম্পূর্ণ থাকা অবস্থায় যার পসেশনে থাকবে বাড়িটা, ওই প্রিভিয়াস ইয়ারে
তাহলে ওই প্রিভিয়াস ইয়ারে যে পসেশনে রেখেছে তাকেই ধরা হবে ওর ওনার। ক্লিয়ার? তাহলে এখানে যার পসেশনে থাকবে, এটা কোন ক্ষেত্রে? কোনো ইনকমপ্লিট কোনো একটা কন্ট্রাক্ট আছে, ইনকমপ্লিট কন্ট্রাক্টের ক্ষেত্রে পসেশনে যার থাকবে, সেলারের পসেশনে থাকলে ওটা সেলার দেখাবে হাউস ওয়ার্ড হিসাবে, আর যদি পারচেজারের পসেশনে থাকে তাহলে পারচেজার দেখাবে হাউস ওয়ার্ড হিসাবে। ক্লিয়ার? নেক্সট, পারসন হ্যাভিং রাইট ইন এ প্রপার্টি মোর দ্যান 12 ইয়ার্স। একজন ব্যক্তি, ধরো কারো একটা বাড়ি সে থাকতে দিয়েছে, সে 12 বছরের বেশি, কোনো চুক্তি নেই তাদের মধ্যে, কোনো রকম ডিড নেই, চুক্তি নেই, কিচ্ছু নেই, সেল ডিডারে কিচ্ছু নেই, সেই অবস্থায় কেউ থাকতে দিয়েছে কারো বাড়িতে, কোনো একটা ব্যক্তিকে, সেই ব্যক্তিটা 12 বছরের বেশি সেই বাড়িতে আছে, তখন কিন্তু ওই বাড়িটা ডিমড ওনার হিসাবে কাকে দেখানো হবে? ওই যে থাকছে। সে অ্যাকচুয়াল ওনার না হওয়া সত্ত্বেও সে কিন্তু ডিমড ওনার হিসাবে তাকে মালিক হিসাবেই ওখানে দেখানো হবে। তাহলে সেক্ষেত্রেও ইনকাম ট্যাক্সে সে কিন্তু ওই বাড়ির যে ইনকাম, সেই ইনকামটা সে তার ফাইলে দেখাতে বাধ্য থাকবে, যেহেতু সে ডিমড ওনার। ঠিক আছে? তাহলে এই কটা আলোচনা করলাম। এই কটা আলোচনা ছাড়াও আমাদের আরো কিছু কিছু আলোচনা করতে হবে, যেটা হচ্ছে এবার ভ্যালুয়েশন যখন করব আমরা, ভ্যালুয়েশন করার সময় আমরা কিছু কিছু নোট আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, সেইগুলো আলোচনা করছি। চলো দেখো, আরো কিছু জিনিস তোমাকে আলোচনা করতে হবে, যে আলোচনাগুলো হচ্ছে এইরকম। তোমাকে প্রথমে জানতে হবে অ্যানুয়াল ভ্যালু। বললাম না, আমাদের এই ক্যালকুলেশনে, হাউস ওয়ার্ডের ইনকাম ক্যালকুলেশনে আমাদের বেস বলেছি কি বলতো? অ্যানুয়াল ভ্যালু। এই অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে আমাদের কিছু কিছু ভ্যালু আমাদের আগে জানতে হবে, কিছু কিছু ভ্যালুর ডেফিনেশন জানতে হবে। সেগুলো হচ্ছে 1 নম্বর মিউনিসিপাল ভ্যালু, 2 নম্বর ফেয়ার রেন্ট, 3 নম্বর স্ট্যান্ডার্ড রেন্ট, 4 নম্বর রেন্টাল ভ্যালু। দেখো এখানে আমরা মিউনিসিপাল ভ্যালু বলতে কি বুঝি? একটা বাড়ির যে মিউনিসিপ্যালিটির মধ্যে অবস্থিত, সেই মিউনিসিপ্যালিটি সেই বাড়ির যে ভ্যালুয়েশন করে সেটাকে আমরা বলি মিউনিসিপাল ভ্যালু। ক্লিয়ার? তাহলে কোনো একটা বাড়ি যে মিউনিসিপ্যালিটির মধ্যে অবস্থান করে, সেই বাড়ির এরিয়াটা, হ্যাঁ, যে মিউনিসিপ্যালিটির মধ্যে অবস্থান করে, সেই মিউনিসিপ্যালিটি যে ভ্যালুয়েশন করে সেটাকে আমরা বলি মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে? এবার নেক্সট, ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট হচ্ছে অ্যাকচুয়াল বাংলা কথা হচ্ছে ন্যায্য ভাড়া। যে আমার যে এলাকায় বাস করছি সেই এলাকার অ্যাকচুয়াল ন্যায্য ওই বাড়িটার ভাড়া কত হওয়া উচিত, আশেপাশের বাড়িগুলো যেরকম ভ্যালুয়েশন, আশেপাশের বাড়িগুলো একই টাইপের বাড়ি, তাদের ন্যায্য ভাড়া কতটা, সেই ভাড়া অনুসারে যে ভাড়াটা ঠিক করা হয় সেটাই হচ্ছে ফেয়ার রেন্ট। ঠিক আছে? মিউনিসিপ্যালিটি একটা অন্য ভাড়া তোমার বাড়ির করতেই পারে, তার কারণ কি বলতো? তোমার বাড়ি যে বৎসর শেষ হবে সেই বৎসরে ভ্যালুয়েশন, মিউনিসিপ্যালিটির ভ্যালুয়েশন কিছু অন্যই হতে পারে। আজ থেকে 10 বছর আগে যে বাড়িটা তৈরি হয়েছে তার ভ্যালুয়েশন মিউনিসিপ্যালিটির কাছে কিছু অন্যরকম, আর আজকে যে বাড়িটা তৈরি হচ্ছে তার কিন্তু ভ্যালুয়েশন অন্যরকম। তাহলে দেখা যাবে পাশাপাশি দুটো বাড়ি আছে, দুটো বাড়ির কিন্তু ভ্যালুয়েশন মিউনিসিপ্যালিটির রেকর্ডে, দুটো বাড়ি দেখলে 1000 স্কোয়ার ফুট, সেখানে দুটো বাড়ি দেখলে একতলা, দুটো বাড়ি দেখলে মেঝেটা মার্বেল করা আছে। তাই এই মতো দুটো বাড়ির এরিয়া এক, দুটো বাড়ির রুম এক, সমস্ত কিছু এক, অথচ দেখবে মিউনিসিপ্যালিটি ভ্যালুয়েশন করেছে দুরকম। তার কারণ হচ্ছে সেই বাড়িটা হয়তো তোমার বাড়ির 10 বছর আগে তৈরি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার ভ্যালুয়েশন আলাদা, আর তোমার বাড়ি এই বছরে তৈরি হয়েছে, তাহলে তার ভ্যালুয়েশন মিউনিসিপ্যালিটি আজকের ভ্যালুয়েশন অনুযায়ী ভ্যালুয়েশন করেছে, সেই জন্য মিউনিসিপ্যাল ভ্যালু ডিফারেন্ট হতে পারে, কিন্তু ফেয়ার রেন্টটা কিন্তু একই হবে। ফেয়ার রেন্টটা কিন্তু ওই এলাকায় বা ওর আশেপাশে যে সমস্ত বাড়িগুলো একই টাইপের বাড়ি আছে তাদের ভ্যালুয়েশন যা, সেই মতোই তোমার বাড়ির ভ্যালুয়েশন করা হবে, সেটাকে বলা হয় ফেয়ার রেন্ট। নেক্সট, এই দুটো ভাড়া ছাড়া, মানে এই দুটো ভ্যালু ছাড়া আমরা আর একটা রেন্ট পাই, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে মানক ভাড়া। এটা কিন্তু তৈরি করে কে জানলে? আমাদের যে জুরিসডিকশনে আমরা থাকি, আমরা যদি ধরো মেবি একটা যে কোনো জায়গায় বাস করি, আমরা সেটা ধরো আমারই এরিয়া বলছি, আমরা সাউথ 24 পরগনায় থাকি, আমরা তাহলে সাউথ 24 পরগনার আমরা দেখছি যে কলকাতা সাউথ 24 পরগনায় আমরা থাকি, তো সেই কলকাতা সাউথ 24 পরগনা আমাদের জুরিসডিকশন হচ্ছে আলিপুর, আমাদের সদর দপ্তর হচ্ছে আলিপুর। সেই আলিপুরের একটা রেন্ট কন্ট্রোল বোর্ড আছে। রেন্ট কন্ট্রোল বোর্ড ওরা কি করে, ওরা এক একটা বাড়ির একটা নির্দিষ্ট ভ্যালুয়েশন করে। আমাদের বাড়ির কোনো ডিসপিউট ওই রেন্ট কন্ট্রোল বোর্ড কিন্তু ডিসপিউটগুলো সমস্ত মীমাংসা করে। তাই রেন্ট কন্ট্রোল বোর্ড যে ভাড়াটা স্থির করে
যে এই এলাকার, আমরা যে এলাকায় থাকি এই এলাকার বাড়িগুলোর একতলা বাড়ি হলে এত স্কোয়ার ফুটের মধ্যে তার ভ্যালুয়েশন এতটা হবে, আর ওরা যেটা ঠিক করে দিচ্ছে তাহলে সেই ভ্যালুয়েশনটাকেই বলছি আমরা স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে এটা হচ্ছে রেন্ট কন্ট্রোল বোর্ড তৈরি করে, ঠিক আছে? রেন্ট কন্ট্রোল বোর্ডের তৈরি ভ্যালুয়েশনটাকেই বলি স্ট্যান্ডার্ড রেন্ট, ঠিক আছে? তারপর 4 নম্বর হচ্ছে রেন্টাল ভ্যালু। রেন্টাল ভ্যালু হচ্ছে আমরা যে ভাড়া, মানে যে বাড়িটা যে মূল্যে বা যে ভাড়ায় আমরা কোনো একজন ভাড়াটিয়াকে ভাড়া দিই, তাহলে সেই ভ্যালুয়েশনকে আমরা বলি বাড়ির রেন্টাল ভ্যালু। তাহলে রেন্টাল ভ্যালু হচ্ছে কিন্তু ওই বাড়িকে আমরা যে ভাড়ায় কোনো একজন ভাড়াটিয়াকে বা কোনো একজন টেনেন্টকে আমরা ভাড়া দিচ্ছি তার বাৎসরিক যে রেন্ট পাই, আমরা রিসিভ করি, সেটাই হচ্ছে রেন্টাল ভ্যালু। বাৎসরিক রেন্ট কিন্তু 12 মাসের রেন্ট, সেখানে 11 মাসের নয়। আমি যদি কোনো একটা বাড়ি ভাড়া দিই, ধরো সাপোজ 10 মাসের জন্য, আমরা 10 মাসের যে ভাড়াটা রিসিভ করেছি সেটাকে কিন্তু আমরা রেন্টাল ভ্যালু বলবো না, সেটা হচ্ছে 10 মাসের ভাড়া, সেটা হচ্ছে রেন্ট রিসিভ। হ্যাঁ, কিন্তু তাকে রেন্টাল ভ্যালুতে কনভার্ট করতে গেলে কত মাসে কনভার্ট করতে হবে? 12 মাসে। তাহলে সেটা 12 মাসের যে ভাড়াটা সেটাকে বলে রেন্টাল ভ্যালু। এবার এখানে একটা আলোচনা প্রসঙ্গে এখানে আর একটা জিনিস আলোচনা করা যায়, সেটা হচ্ছে কি বলতো, আনরিয়েলাইজ রেন্ট। আনরিয়েলাইজ রেন্ট কি? ধরো মেবি আমরা এই যে বললাম রেন্টাল ভ্যালু আমি বের করেছি, এবার যাকে ভাড়া দিয়েছি দেখলাম সে লাস্ট 2 মাসের ভাড়া দিতে পারেনি। সে কি করলো? লাস্ট 2 মাসের ভাড়া না দিয়েই আমার বাড়ি ছেড়ে দিয়ে উঠে চলে গেল। তাহলে তখন আমরা কি করব? যে সমস্ত লিগ্যাল ফর্মালিটিসগুলো নেওয়া উচিত, তাকে লিগ্যাল নোটিশ পাঠালাম বা আইনত যে সমস্ত রেন্ট কন্ট্রোল বোর্ডে চিঠি করলাম, চিঠি করে সেখান থেকে চিঠি রেফার করে তাকে দিলাম, তারপরেও দেখলাম সে দিতে পারছে না, সে দিতে অসমর্থ। সে রেন্ট কন্ট্রোল বোর্ডের সামনে গিয়ে বলেছে আমার পয়সা কড়ি কিচ্ছু নাই, আমি দিতে পারছি না, আপনারা যা খুশি করুন। তা সেই অবস্থায় সেই রেন্ট আর ভাড়া, মানে সেই ভাড়াটা আর কালেকশন করা যাবে না। তাহলে সেই কালেকশন করা যেটা যায় না সেই ভাড়াটাকে আমরা বলি আনরিয়েলাইজ রেন্ট। তাহলে আমাদের রেন্টাল ভ্যালু যা, সেই রেন্টাল ভ্যালুটা কিন্তু তখন দেখবো, রেন্টাল ভ্যালুটা যদি 12 মাসের বসাই, তার মধ্যে 2 মাসের ভাড়া যদি আদায় করতে না পারি, তাহলে কি করব? আমরা এই রেন্টাল ভ্যালুকে কিন্তু তার থেকেই 2 মাসের ভাড়া যেটা আনরিয়েলাইজড আছে সেটাকে আমরা লেস করব। কিন্তু লেস তখনই করতে পারবো যে ওই ব্যক্তিটা, আমরা কিছু কিছু শর্ত আছে যে শর্তগুলো মানতে হবে। 1 নম্বর, ওই ব্যক্তিটা অসমর্থ এবং আমরা আইনত সমস্ত স্টেপ গ্রহণ করেছি, তারপরেও সে দিতে পারেনি, এবং ওই ব্যক্তিকে আমরা কিন্তু বসবাসের জন্য আমাদের একটা সেকেন্ড বাড়ি বা থার্ড বাড়ি আমরা তাকে অ্যালট করিনি। যদি করে থাকি তাহলে কিন্তু আমরা এটাকে আনরিয়েলাইজ রেন্ট বলবো না। আমরা তাকে আর একটা বাড়ি দিয়ে দিয়েছি যে তুমি ওই বাড়িতে থাকো, এই বাড়িতে থাকতে হবে না, তুমি একটা ছোট ঘরে থাকো, তুমি দিতে পারছো না, হ্যাঁ, তাহলে সেই ভাড়াটাকে কিন্তু আনরিয়েলাইজ রেন্টের মধ্যে ফেলতে পারবো না। তাহলে তাকে কোনো অন্য বাড়ি আমরা অ্যালট করিনি, আমরা আইনত যে সমস্ত প্রসিডিংস আছে তার মধ্যে দিয়ে পাস করেছি, এবং সে দিতে অসমর্থ, সে সেখানে বলে দিয়েছে রেন্ট কন্ট্রোল বোর্ডে গিয়ে যে আমি দিতে পারছি না, সেখানে সারেন্ডার করে গেছে, তবে আমরা সেটাকে বলবো আনরিয়েলাইজ রেন্ট। তাহলে সেই আনরিয়েলাইজ রেন্টটা কিন্তু রেন্টাল ভ্যালু থেকে আমরা মাইনাস করব, তখন রেন্টাল ভ্যালু কিন্তু কমে যাবে, তখন কমে গিয়ে ওটা 10 মাসের হয়ে যাবে রেন্টাল ভ্যালুটা। ক্লিয়ার? তাহলে এটাও একটা আলোচনা করতে হবে। নেক্সট, এবার হচ্ছে এইগুলো থেকে আমরা বের করব অ্যানুয়াল ভ্যালু। এবার অ্যানুয়াল ভ্যালু যখন বের করব তার একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা ফলো করব, সেটা আমি ফর্মুলা যখন দেব ফর্মুলায় আমি পুরো ডিসকাস করব কিভাবে তোমরা অ্যানুয়াল ভ্যালুটা বের করবে। এরপরে আমাদের জানতে হবে মিউনিসিপ্যাল ট্যাক্স কি। মিউনিসিপ্যাল ট্যাক্স, দেখো মিউনিসিপ্যালিটি তোমার দেখবে বাড়ির উপর একটা যে ট্যাক্স চাপায়, সেই ট্যাক্সের মধ্যে মিউনিসিপ্যাল ট্যাক্স সরাসরি একটা ট্যাক্স চাপায়, তারপর মিউনিসিপ্যালিটি মাঝে মাঝে সিওয়ারেজ ট্যাক্স চাপায়, হ্যাঁ, ওয়াটার ট্যাক্স চাপায়, তোমাকে যে জলের লাইন দিয়েছে তোমার বাড়ির সিওয়ারেজ হয়তো মিউনিসিপ্যালিটি ক্লিয়ার করে নিয়ে যাচ্ছে, তাহলে সেই সমস্ত জন্য মিউনিসিপ্যালিটি বা লোকাল অথরিটি যা যা ট্যাক্স নিচ্ছে তোমার থেকে, সেই ট্যাক্সের যোগফলটাকেই বলি মিউনিসিপ্যাল ট্যাক্স। তাহলে এখানে শুধুমাত্র মিউনিসিপ্যালিটির যে ট্যাক্সটা নেয়, মানে মিউনিসিপ্যাল ট্যাক্স বলে যে ট্যাক্সটা নেয়, শুধু সেই ট্যাক্সটাই নয়, কিন্তু তার মধ্যে মিউনিসিপ্যালিটি যদি ওয়াটার ট্যাক্স নেয় সেটাও অ্যাড হবে, সিওয়ারেজ ট্যাক্স নেয় সেটাও অ্যাড হবে, সবগুলো মিলিয়ে হবে মিউনিসিপ্যাল ট্যাক্স। এবার এই মিউনিসিপ্যাল ট্যাক্স ক্যালকুলেশন করা হয় কার উপর? এই মিউনিসিপ্যাল ভ্যালুর উপর, ঠিক আছে?
মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে আমরা এই মিউনিসিপ্যাল ভ্যালুটা আবার দু রকম পাই, একটা হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর একটা হচ্ছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু। মেট্রোপলিটন সিটিগুলো কি করে, মিউনিসিপ্যাল ভ্যালুকে না 10% মাইনাস করে তাকে নেট করে নিয়ে একটা নেটের উপর মিউনিসিপ্যাল ট্যাক্স রাখে। তারা ভ্যালুটাকে নেট করে রাখে। নেট করে রাখে মানে আমার যদি একটা বাড়ির ভ্যালু হয় 1,00,000 টাকা, তারা 10% মাইনাস করে দেয়। 10% মাইনাস করলে সেটা এসে যায় কত, 90%, 90,000 টাকা, তার 90,000, সেই 90,000-এর উপর মিউনিসিপ্যালিটি ট্যাক্স কাটে। তাহলে তারা মেট্রোপলিটন সিটিতে ট্যাক্স কাটা হয় কার উপর, নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর, ঠিক আছে। কিন্তু অন্যান্য সিটির ক্ষেত্রে সেখানে কিন্তু গ্রস নেট বলে কোনো ব্যাপার নেই, শুধু মিউনিসিপ্যাল ভ্যালু বলেই একরকম ব্যাপার থাকে, তাহলে তার উপরেই মিউনিসিপ্যাল ট্যাক্স কাটে। আর মিউনিসিপ্যাল ভ্যালু আমরা গ্রস আর নেট বললাম, গ্রসটা কিন্তু কার্যকরী হয় অ্যানুয়াল ভ্যালু যখন ক্যালকুলেশন হবে, তখন কিন্তু গ্রসের উপর ক্যালকুলেশন হবে। আর মিউনিসিপ্যাল ট্যাক্স যখন ক্যালকুলেশন হবে তখন কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর ক্যালকুলেশন হবে, এটা মনে রাখবে। এবার মিউনিসিপ্যাল ট্যাক্স যেটা মিউনিসিপ্যালিটি নিচ্ছে, এবার সেই ট্যাক্স তো দুরকম থাকতে পারে, একটা হচ্ছে আমরা পেড করেছি আর একটা হচ্ছে এরিয়ার। যদি আমরা পেড করি তবেই কিন্তু আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাই, ঠিক আছে। আর যদি পেড না করি তাহলে কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাবো না। আবার এখানে শর্ত সাপেক্ষে বলা হয়েছে যেখানে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড করতে হবে ওনারকে, ওনার যদি পেড করে তবেই কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাওয়া যাবে, ওনার যদি না পেড করে তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাবে না। ক্লিয়ার? তাহলে ওনারকে পেড করতে হবে। আবার তুমি বলবে যে স্যার আমাদের যদি এই বছরের ট্যাক্স আমরা পেমেন্ট করি, তার সাথে পাস্ট ইয়ারের ট্যাক্স কিছু বাকি ছিল সেটাও যদি পেড করি তাহলে কি হবে? এখানে কিন্তু আমরা বলেছি মিউনিসিপ্যাল ট্যাক্স পেড করতে হবে, হ্যাঁ, এবং ওনারকে পেড করতে হবে। এই দুটো শর্তে মিউনিসিপ্যাল ট্যাক্স আমরা ছাড় পাই। ওনারকে পেড করতে হবে আর মিউনিসিপ্যাল ট্যাক্সটা ওনারকে পেড করতে হচ্ছে 1 নম্বর। আর মিউনিসিপ্যাল ট্যাক্সটা পেড বাই ওনার হতে হয়, পেড হতে হয়, আর ওনারকে পেড করতে হয়। কিন্তু একবার বলেছি এখানে যে কোন ইয়ারের পেড করতে হয়, ইয়ারলি মিউনিসিপ্যাল ট্যাক্স এটা বলিনি। তাহলে আমার মিউনিসিপ্যাল ট্যাক্স যদি পেড হয় যে ইয়ারেরই হোক, সেটা কিন্তু এখানে ছাড় পাবো আমরা। তাহলে এই ইয়ারে দাঁড়িয়ে আমরা ধরো আজকে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার। এবার 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা পেমেন্ট করেছি কবে, 23-24-এ। তাহলে 23-24-এর মিউনিসিপ্যাল ট্যাক্স তো দিয়েছি, আমরা দেখলাম 22-23-এর মিউনিসিপ্যাল ট্যাক্স 5,000 টাকা বাকি ছিল, সেটাও পেমেন্ট করেছি এই বছরে। তাহলে আমরা ছাড় পাবো কিন্তু এই বছরে হয়তো 10,000 আর গত বছরের 5,000, তাহলে 15,000 টাকাই আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পেয়ে যাবো। সেটা আমরা ফর্মুলা যখন দেব তাতে আরো বিস্তারিত আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড হলে আর মিউনিসিপ্যাল ট্যাক্সটা যদি ওনার পেড করে তাহলে দুটো শর্ত, একটা হচ্ছে ওনারকে পেড করতে হবে আর একটা হচ্ছে পেড হতেই হবে। সেখানে ডিউ থাকলে এরিয়া থাকলে কিন্তু হবে না, তাহলে সেটা আমরা ছাড় পেয়ে যাব। এবার এই মিউনিসিপ্যাল ট্যাক্স মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে আমাদের ধরো ইন্ডিয়ান গভর্নমেন্ট বা লোকাল অথরিটি যে আছে, লোকাল মিউনিসিপ্যাল যে আছে, তারা ট্যাক্স চার্জ করলো। আমার যদি হাউস পার্টিটা বাইরে হয়, যদি বিদেশে হয়, তাহলে সেখানে কিন্তু আমাদের বিদেশে যদি হয় তাহলে সেই দেশ যে মিউনিসিপ্যাল ট্যাক্স কেটেছে সেটাও কিন্তু আমরা এই হেডসে ছাড় পাবো, ঠিক আছে। মিউনিসিপ্যাল ট্যাক্স পেড হতে হবে কিন্তু, তাহলে পেড হলে সেখানে যদি কোনো বিদেশি সংস্থা মানে বিদেশি সরকার, সেখানে আমার মেবি আমাদের হয়তো দেখা গেল আমেরিকায় কোনো বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা আমরা ভাড়া দিয়ে দিয়েছি, তাহলে সেটা এখানে আমরা যেহেতু ভারতের এসেছি, তাহলে ভারতের এসেছি এবং ভারতের রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্ট, তাহলে সেখানে সেটা তো ক্যালকুলেশন করছি আন্ডার দ্য হেডস অফ ইনকাম ফ্রম হাউস পার্টি। তা সেখানে ক্যালকুলেশন প্রসঙ্গে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্সটা পেড করেছি কিন্তু কোনো বিদেশি সংস্থাকে, তাহলে পেড করলেও সেটাও কিন্তু আমরা এখানে ছাড় পাবো। ক্লিয়ার? তাহলে এটা মনে রাখবে। নেক্সট, ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন হচ্ছে যে আমরা ধরো বাড়ি তৈরির সময় আমরা যদি কোনো ব্যাংক বা কোনো অর্থকারী আরো যে সমস্ত সংস্থা আছে তাদের থেকে হাউস লোন নিই, হাউস লোন নিয়ে বাড়িটা যদি তৈরি করি, তাহলে তৈরি করলে তার যে ইন্টারেস্টটা সেটাও কিন্তু আমরা এই হাউস পার্টি ক্যালকুলেশনে ছাড় পাই। এবার এইখানে ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে কিন্তু এটা ডিউ হোক আর পেড হোক দুটোই কিন্তু ছাড় পাবো। ইনকাম ফ্রম হাউস পার্টি ক্যালকুলেশনে এটা ছাড় পাওয়া হয়, এর একটা সেকশন আছে 24-এর বি, এই 24-এর বি 24B-তে এটা ছাড় পাওয়া যায়। এই ছাড়ের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে কিন্তু আমাদের যেটা রেন্ট পেয়েবেল, সেই রেন্ট পেয়েবেলটাই আমরা 24-এর বিতে ছাড় পাবো, আন্ডার সেকশন 24B তে ছাড় পাওয়া যায়। তাহলে পেয়েবেল হলেই ছাড়,
সেখানে পেড হতে হবে এমন কোনো কথা নেই, মিউনিসিপ্যাল ট্যাক্স যেরকম পেড হতে হবে, কিন্তু ইন্টারেস্ট অন লোন এটা এরিয়ার হলেই এটা কিন্তু ছাড় পাবো। কিন্তু এটার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের ক্যালকুলেশন হচ্ছে সেই ইয়ারেরই ইন্টারেস্টটা কিন্তু ছাড় পাবো, অন্য ইয়ারের না। ক্লিয়ার? তাহলে কিন্তু সেই ইয়ারের ইন্টারেস্টটা আমরা ছাড় পাবো। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে যে ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে আমাদের মাঝে মাঝে আমরা লোন ধরো নিয়েছি একটা সালে একটা তারিখে, তারপরে 5 বছর লেগে গেছে আমাদের বাড়িটা তৈরি করতে, বা 4 বছর লেগে গেছে বাড়িটা তৈরি করতে। তো যেই বছরে বাড়িটা কমপ্লিট করলাম সেই বছরে আমি ইনকাম ট্যাক্সের ফাইলে দেখালাম ওটা হাউস ওয়ার্ড হিসাবে, তাহলে সেই বছর থেকে আমি ইন্টারেস্ট অন লোন ছাড় পেতে শুরু করলাম। কিন্তু তার আগের পিরিয়ডটা আমি তো লোন তো নিয়েছি 4 বছর আগে, 4 বছর ধরে বাড়িটা তৈরি হচ্ছিল বলে তাকে হাউস ওয়ার্ড হিসেবে দেখায়নি, তাহলে ওটা ওই কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে যে ইন্টারেস্টটা হয়েছে সেই ইন্টারেস্টটা তো ছাড় পাইনি। সেক্ষেত্রে আমাদের প্রভিশনে বলা হয়েছে যে ক্ষেত্রে তোমরা ওই যে ইন্টারেস্টটা কনস্ট্রাকশন পিরিয়ডে যে ইন্টারেস্টটা আছে সেটা তোমরা ক্যালকুলেশন করবে, করে তোমরা ওটাকে আগামী 5 বছর ধরে ওটাকে কিন্তু 1/5 করে কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট আর ওই ইন্টারেস্ট দুটো ছাড় নিয়ে নেবে। তাহলে সেখানে দেখা যাবে আমাদের ইন্টারেস্ট অন লোনটা কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট, ধরো আমি 10 লাখ টাকা লোন নিয়েছি, তার উপর হয়তো 10% ইন্টারেস্ট, তাহলে 1 লক্ষ টাকা ইন্টারেস্ট। তা আমরা দেখলাম কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে আমি এরকম 4 বছর ইন্টারেস্ট দিয়ে গেছি, তাহলে 1 লক্ষ করে 4 লক্ষ টাকা দিয়ে গেছি, তাহলে সেই ইন্টারেস্টটা কিন্তু আমি ছাড় পাইনি। কিন্তু যেই বছরে আমি হাউসটা কমপ্লিট করলাম সেই বছরে আমরা ওটা হাউস ওয়ার্ড হিসেবে দেখাচ্ছি, তাহলে হাউস ওয়ার্ড হিসেবে যখন দেখাচ্ছি তখন ওর ইন্টারেস্টটা কি করব, আমরা ছাড় পাবো। তাহলে ছাড় পাবো কত, কারেন্ট ইয়ারের জন্য ছাড় পাবো কত, 1 লক্ষ টাকা। আর আমরা ওই কনস্ট্রাকশন পিরিয়ডের যে ইন্টারেস্টটা আমরা ছাড় পাইনি 4 লক্ষ টাকা, তার 1/5 এর সঙ্গে ছাড় পাবো। তাহলে তার 1/5 মানে 4 লক্ষ টাকার 1/5 80,000, তাহলে 80,000, 4 লাখের 1/5 80,000, আর এই বছরে কত 1 লাখ, তাহলে 1,80,000 আমরা ছাড় পাবো। ক্লিয়ার? এইবার এখানে ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে আমাদের দুরকম হাউসের ক্ষেত্রে দুরকম নিয়ম আছে। আমাদের যদি সেলফ অকুপাইড হাউস হয় তার ক্ষেত্রে কিন্তু লিমিট বেঁধে দেওয়া আছে। সেখানে ইন্টারেস্ট অন লোনের যে লিমিট আছে সেই লিমিটে বলা হয়েছে, এখানে লিমিট হচ্ছে দুরকম। আচ্ছা, আন্ডার সেকশন সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে এর ক্ষেত্রে লিমিট হচ্ছে ইন্টারেস্ট অন লোনের লিমিট হচ্ছে ম্যাক্স লিমিট 30,000 অবলিক 2 লাখ। বলবে এটা কি জিনিস? আমাদের সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে বলা হয়েছে যদি বাড়িটা সেলফ অকুপাইড হয় তাহলে সেই ক্ষেত্রে বাড়িটার ইন্টারেস্ট অন লোন ছাড় পাওয়ার ম্যাক্সিমাম লিমিট 30,000 অথবা 2 লাখ। তাহলে কোনখানে 30,000 কোনখানে 2 লাখ। বাড়িটা যদি এখানে বলা হয়েছে যে বাড়িটা যদি আমরা তৈরি করছি, যখন তৈরি করার সময় যে লোনটা নিচ্ছি সেই লোনটা যদি 1/4/99 এর আগে নেওয়া হয় তাহলে সেখানে 30,000, আর 1/4/99 এর পরে নিলে 2 লাখ। কিন্তু আরো শর্ত আছে, আরো শর্ত হচ্ছে বাড়িটা কনস্ট্রাকশনের জন্য কিন্তু লোন নিতে হবে, এবং 1/4/99 এর পরে লোন নিতে হবে, এবং বাড়িটা 5 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে তুমি ছাড় পাবে 2 লাখ। ক্লিয়ার? বাড়িটা তৈরির জন্য লোন নিতে হবে, বাড়িটা কনস্ট্রাকশনের জন্য অবশ্যই লোনটা হবে কনস্ট্রাকশন পারপাসে, তাহলে বাড়িটা তৈরির জন্য লোন নিতে হবে, সেখানে রিপেয়ারের জন্য নয়, সেখানে বাড়িটা রেনোভেশনের জন্য নয়, সেখানে বাড়িটা রিকনস্ট্রাকশনের জন্য নয়, তাহলে বাড়িটা ফুললি কনস্ট্রাকশনের জন্য লোন নিতে হবে। লোনটা নিতে হবে 1/4/99 এর পরে, এবং লোনটা নেওয়ার পর 5 বছরের মধ্যেই কিন্তু বাড়িটাকে কমপ্লিট করতে হবে, তবে লিমিটটা পাবে কত, 2 লাখ, আর নইলে লিমিটটা পাবে কত, 30,000। ক্লিয়ার? তাহলে এখানে ইন্টারেস্ট অন লোন ছাড় নেওয়ার দুটো স্ল্যাব আছে। এই স্ল্যাবগুলো হচ্ছে, প্রথম স্ল্যাবটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30,000 আর বা 2 লাখ। তাহলে 2 লাখটার কন্ডিশনগুলো বলে দিলাম, ওই কন্ডিশন ছাড়া বাদবাকি কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, 30,000। ঠিক আছে? তাহলে এই ইন্টারেস্ট অন লোন আমাদের ছাড় পাওয়া যায়, তাহলে এটাও আলোচনা করে দিলাম। তাহলে এই আলোচনাগুলো করা থাকলো। এরপর আমি পরের ক্লাসে আমি হাউস ওয়ার্ডের যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা আমি বানিয়ে দেব,
ফর্মুলাটা বানিয়ে দিয়ে তারপরের ক্লাস রাখবো, তাতে আমি অঙ্ক করে দেখাবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এটুকুই, টাটা।